এই যে ভাইয়া, হানিমুনে বেরোবার সময় ডিউটির কথা মুখে বলতে নেই, বুঝেছো? আর তোমাকেই বা কি বলবো, সব হয়েছে এই এনার জন্য। আপনার সঙ্গে মিশে হালাতটা দেখেছেন? দেখুন, কাজের ব্যাপার আমরা সবাই খুবই সিরিয়াস। আর বিক্রম, মাত্র তো 3টে দিনের ব্যাপার ভাই, তুমি যাও, আমরা এদিকটা ঠিক ম্যানেজ করে নেবো। ম্যানেজ তো আমিও করব। ওদের আধ ঘন্টা পরের ট্রেনটাতে আমিও যাচ্ছি চা বাগানে। দেখা যাক তোমার জন্য কি করতে পারি বিক্রম। বেশি গেছে, চলো বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ, এবার না বেরোলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। আসি তাহলে, আপনারা সবাই ভালো থাকবেন। এলাম। খুব ভালোভাবে যাবে। মা গো, তুমি দেখে রেখো ওদের। মায়ের প্রদীপের শিখা কাঁপছে। তেল লাগবে একটু। তুমি দেখো ঠাকুর, তুমি যে কি বোঝাতে চাইলে, কি বলতে চাইছো বুঝতে পারলাম না মা, তুমি ওদের দেখে রেখো। আরে কাকিমা, মা সবসময় ওদের সঙ্গে আছে, একদম চাপ নেবেন না আপনি। এই শোনো, তোমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ট্রেন মিস করবে। চলো 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 চলো, কি করছো কি? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। নন্দু, ঠিক সময় এসেছি তাহলে। তোমরা এখনো রওনা দাও নাই? এটা দাও। এটা এটা কি? ঢং দিকো, জানো না? জানো কেউ বিয়ে করলে যে উপহার পায়, এটা লাও, আমি দিলাম। নন্দু, কি হয়েছে? কিছু হয়েছে? তোমার শরীর কি খারাপ? তোমাকে ডাউন লাগছে? আমাকে কেন ডাউন লাগতে যাবে? আমার কিছু হয় নাই। তোমরা এবার রওনা দাও দেখি, তারপর ট্রেন মিস করলে বলবো সব নন্দুরই দোষ। আসি নন্দনা। এসো বিক্রম। নন্দু, আমি গিয়ে তোমাকে ফোন করব। আমার পেশেন্টের সব খবর আমি তোমার থেকেই নেব। হ্যাঁ, ওসব খবর টবর আমি দিতে পারবো নি গো। সাবধানে যেও, জলদি ফিরো। এবার তাহলে আমরা যাই বিক্রম। চলো। হ্যাঁ হ্যাঁ, একদম সাবধানে। হ্যাঁ, যাও, টাটা। তুমি ওদের দেখে রেখো মা, রক্ষা করো ওদের, রক্ষা করো। বাবা, এতক্ষণে বিয়ে করে বিক্রম আর শ্রুতি হানিমুনেও চলে গেল। হ্যাঁ, আর যে জন্য মা এই বিয়েটা লাইরি বাড়ি থেকেই দিল, তার কি হবে? বাবা, তার তো এখন মনে অনেক প্রশ্ন জেগেছে। আমাকে নাকি 3 দিনের মধ্যে থেকে উত্তর দিতে হবে। তার সাথে আমার কি কানেকশন? কিন্তু ব্যাপারটা হচ্ছে, এত বড় রিস্ক আমি একা একা তো নিতে পারবো না। এত বড় একটা সিদ্ধান্ত, এত প্রশ্নের উত্তর। আমি এক কাজ করি, আমি বরং টুকাইয়ের ভগত স্যারকেই ফোন করি। স্যারই আমাকে হেল্প করতে পারবেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আনন্দি বলছিলাম। হ্যাঁ, না না, ভালো আছে। বলছি স্যার, শুনুন না না, টুকাইবাবু এমনি ভালো আছে। যেটা হয়েছে, ওনার মনে না এখন অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। মানে ওনাকে এখন জানতে হবে যে উনি কে। হ্যাঁ, আমার সাথে তার অতীতে কোনো রিলেশন ছিল কি না, আমাদের এখানে আমরা আরও যারা, মানে আমাদের লাহিড়ী পরিবারে যারা আমরা আছি, তাদের সাথে ওনার কোনো লিঙ্ক ছিল কি না, মানে এরকম নানান প্রশ্ন ওনার মনের মধ্যে উদ্রেক হয়েছে। এবং সে সমস্ত প্রশ্নের উত্তর নাকি ওনাকে 3 দিনের মধ্যে দিতে হবে। না, ওটাই তো বলছি। দেখুন স্যার, একটা তো বাস অ্যাক্সিডেন্টের গল্প আমরা ওনাকে মানে বলে রেখেছি, তাই না? এবার ওনার মেমারি না ফেরা পর্যন্ত আমি এটাই আপনাকে জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে ওনাকে কি সত্যি কথা জানিয়ে দেবো, নাকি ওনার মেমারি না ফেরা পর্যন্ত ওনাকে একটার পর একটা গল্প বানিয়ে বানিয়ে বলে যাব। আর যদি সেটাও করি, তাহলে স্যার ওনার কাছে তো সত্যি মিথ্যে ভুল ঠিক সবটাই তো গুলিয়ে যাবে, তাই না? আর সব থেকে বড় কথা, উনি হয়তো আমাদেরকে আর আগের মতো করে বিশ্বাসই করে উঠতে পারবেন না। আমি কি করব স্যার? ওনাকে সত্যিটা জানিয়ে দেবো? আমি 3 দিনের মধ্যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না।
কেন হবে স্যার? এটা কি আমরা কখনো কেউ চাইবো যে উনি প্রেশারে এসে বাড়ি থেকে পালিয়ে যান? মানে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, সত্যি তো এরকম চলতে থাকলে ওনারই একটা মাথার মধ্যে চাপ সৃষ্টি হবে। না স্যার, বলবো না স্যার, ব্যাস স্যার এইটুকুই। এই যে আপনি বলে দিলেন, এটা জানার জন্যই ফোন করেছিলাম। আরও ধৈর্য ধরবো, এরপরে যা যা হবে আমি আপনাকে বলতে থাকবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। না না স্যার, ওনাকে সত্যি কথা কিছু বলবো না, এখন বলবো না। না না, ঠিক আছে স্যার, রাখছি, গুড নাইট। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। বাবারে, চাপই চাপ, সত্যিও বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না। আমার মা কি গল্পের বইও পড়া যাবে না? হ্যাঁ, এটা যেন আমি কোথায় দেখেছি। আরে, এটা তো শ্রুতির পায়ের নুপুর, কিন্তু এই নুপুরটা এই ঘরে কি করে এলো? এক মিনিট, কালকে তো আমি এই ঘরে বাপ্পাকে দেখলাম, তার মানে কি বাপ্পার সাথে শ্রুতিও এই ঘরে এসেছিল? কে কে তার মানে কি এই ঘরে তখন শ্রুতিও ছিল? কিন্তু আমার ঘরেও কেন আসবে? নাকি আমি একটু বেশিই ভাবছি? না, আমার ঘরের কিসের কাজ? না, আমি যদি বেশি ভাবিও, এটা তো মিথ্যা নয়, এটা তো শ্রুতিরই পায়ের নুপুর। এটাই বা এখানে এলো কি করে? আমাকে একটু ভাবতে হচ্ছে, একটু ভালো করে ভাবতে হচ্ছে। আচ্ছা, শ্রুতিকে যখন আমরা প্রথমবার দেখেছিলাম, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে বিক্রম? জ্ঞান যখন ফিরলো তখন জানতে পারলাম ও নাকি বিক্রমকে ভালোবাসে, কিন্তু বিক্রম ওকে ইগনোর করছে। কেন করছে? পয়েন্ট নাম্বার 1, রাইট, লোভী। যতদিন ও আমার সাথে ছিল ততদিন শুধু আমার থেকে দামি দামি গিফট নিয়ে গেছে। বিক্রম আমাদের জানিয়েছে যে ও প্রচণ্ড লোভী ছিল, ও গিফট চাইতো, ওর ওকে পছন্দ নয়, ও নাকি ওকে একটা টাইমে এক্সপ্লয়েট করেছে। কিন্তু তারপরেও তো বিক্রম ওকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আর শ্রুতির দাদা বাপ্পা, সে তো পদে পদে মিথ্যা কথা বলছে। দেখি, আরে বাবা দেখাও না, শোনাও। ও বাবা, এটা কি করে হলো? পড়ে গেছি, কাল রাতে উঠেছিলাম আর অন্ধকার ছিল, তাই পা হড়কে গেছে। আরে বাবা, ওর গালে ওই দাগটা, ওটা মোটেই কোনো পড়ে গিয়ে কালশিটে নয়, ওটা একটা প্রপার ঘুষির দাগ। সেটাই ওর গালে এলো কি করে? পুরো ব্যাপারটা বড্ড গোল মেলে না? শ্রুতিও নেই, বাপ্পাও নেই, গেল কোথায় সব? আমার ঘর থেকে কারোর গলার আওয়াজ আসছে মনে হচ্ছে। এই ঘরে যখন আমি বাপ্পাকে দেখলাম তখন ওখানে শ্রুতি ছিল না, কিন্তু শ্রুতি যদি নাও থাকে তাহলে শ্রুতির এই নুপুর আমার ঘরে এলো কি করে? এটা কি? কি এটা? এটা কি? এটা তো বিক্রমের বিয়ের গিফট, তোর বাবাই তো ওকে দিল। আচ্ছা, পুরো ঘটনাটাই একে অপরের সঙ্গে লিঙ্কড নয় তো? মানে ওদের আশা, বিক্রমের সঙ্গে দেখা করা, বিয়েতে রাজি হয়ে যাওয়া, বড্ড কি তাড়াহুড়োতে হয়ে গেল? আমি বিক্রমকে একটা ফোন করব, দেখি তো ও কি করছে। সর্বনাশ, সর্বনাশ করেছে। আরে, এটা তো ওই আবার সে চেনা গলা, আবার সে আততাই। অসম্ভব, অসম্ভব, আমি আর এখানে নেই। ওরে বাবা রে, না, পুলিশে খবর দেবে, পরিষ্কার করে রাখলাম। আস্তে আস্তে, কি ব্যাপার, এত উত্তেজিত কেন? আরে ফুলন দেবী, আপনার তো বন্দুক হাতে ভয় দেখানোর কথা, আপনি আবার পুলিশের ভয় দেখাচ্ছেন? আপনি এখানে এভাবে আমাকে ভয় দেখাচ্ছেন? আরে না, কি মুশকিল, আমি কোথায় ভয় দেখালাম? আমি ভয় দেখাইনি। আরে আপনি, যে আপনাকে একটা কথা বলতে এলাম, সেটা হচ্ছে আপনি ওই সেকেন্ড ইন কমেন্টের প্যাটার্নটা বুঝতে পেরেছেন? সে উনি কিন্তু যখনই আসছেন তখনই বারবার অন্ধকার হয়ে যাচ্ছে, মানে অন্ধকার করে আসছেন, বুঝতে পারছেন তো? কিন্তু আমি সেটা করলাম না। আমি কি করলাম? আমি একবার লাইটটা অফ, তারপরে অন, আবার অফ, তারপরে এলাম। এই শুনুন, এই অফ আর অন করে আপনাকে আসতেই বা কে বলেছে শুনি? কেন এসেছেন আপনি? ভুলে গেছেন তো? এই যে আমি একটা নতুন ডিউটিতে জয়েন করেছি, ওয়াচম্যান, সেটা ভুলে গেছেন?
শুনুন, যতদিন না এই সেকেন্ড ইন কমেন্ট ধরা পড়ছে ততদিন আমি আপনার ঘরের বাইরে পাহারা দেবো রাতের বেলা, বুঝেছেন? আপনাকে না দয়া করে এটা করতে হবে না। প্রত্যেকদিন রাত্রিবেলা আপনাকে আমার ঘরের বাইরে থাকতে হবে না। না, আমি তো ডিউটিতে ফাঁকি দিতে পারবো না। সে আপনি আমার ডাক্তারই হন বা আপনি আমার মনে না পড়া কোনো আপনজনই হন, ডিউটি ইজ ডিউটি। ডিউটি তো আমি করবই। বাবা, মনে না পড়া কোনো আপনজন? অনেক কথা শিখেছে টুকাই। সে ওর কথার বাঁধন বরাবরই ভালো। উফ, কিন্তু টুকাই, কবে তোমার সব মেমোরি ফিরবে? কবে আমি তোমাকে বলবো আই লাভ ইউ? মনে না পড়া আপনজন। একটা ওষুধ সকাল বিকেল রাত 3 বার করে খেতে বললে দুপুরে কেন খাবে না সেটা নিয়েও প্রশ্ন। এখনো এই শ্রুতির ফোন সুইচ অফ বলছে। আরে বিক্রমেরটাও তো সেম, ও তো ভুলেই গেছে যে ও ডক্টর বিক্রম। এই 2-3 দিন হয়ে গেল কোনো খোঁজ খবরই নাই। দাঁড়াও একটা ভিডিও কল করি, দেখি আমাদের হাজবেন্ড বিক্রম কি করছে। ফোন করে কোনো লাভ নাই গো। কেন? ওখান থেকে আবার কত বেড়াতে গেছে? ঠিক মতো পৌঁছেছে কিনা সেই খবরটাও তো দেয় নাই। তো আমি একটা কল করলাম কিন্তু ফোন তো বন্ধ করলো। বেশ করেছে খবর দেয়নি। কিসের জন্য খবর দেবে? আরে ও কি এখনো ওখানে গিয়ে অ্যান্টিবায়োটিকের কোর্স বলবে আর আমাদের লেকফুল সহ্য করবে? অদ্ভুত। আরে না না তোষা, না, এই ফোন বন্ধ রাখার ব্যাপারটা মানে কেউ রাখতেই পারে, সুইচ অফ করে কেউ রাখতেই পারে, কিন্তু বিক্রমের সুইচ অফ করে রাখার ব্যাপারটা আমার না ঠিক নর্মাল লাগছে না। আরে বাবা, ছেলেটা তো যাওয়ার আগেও আমাদেরকে পেশেন্টের ব্যাপারে বলে গেল, পেশেন্টদের খোঁজ খবর নিয়ে তো ও তো ওরিড। ওটাই তো ভাবছি। দ্রোণ, তুমি এখন একবার কল করো তো, দেখো তো কি হয়, কল করো তো। এই একদম না, একদম না, এই সময় কাউকে বিরক্ত করা ঠিক না। হ্যাঁ, কাউকে বিরক্ত করা ঠিক না কিন্তু। এই কবে বুঝবেন? এই জন্য আপনার বর বিদেশে। কি মুশকিল, মানুষের খোঁজ নেওয়াটা অন্যায় নাকি? একদম না। এবার আমার গল্পটা আপনাকে বলতে হবে, এড়িয়ে গেলে চলবে না। হাতে সময় কিন্তু বেশি নেই। কিন্তু ভবত স্যার বলেছিলেন এখনই যদি আমি আপনাকে সব সত্যিটা বলে দিই তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হিসেব মতো আজকেই তোমাকে সবটা বলার দিন আদি, কিন্তু কি করব আমি সেটাই তো বুঝতে পারছি না। তোমার সব সত্যিটা জানিয়ে দেবো? হে মা দুর্গা, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ মা? আমি তারপর আবার আমাদের বিক্রম, মানে এটা হতে পারে, এটা পসিবল? হ্যাঁ, একটা মানুষ গেছে, সে একটা খবর পর্যন্ত দিল না, তাকে ফোনে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না, যে ছেলে একদিন হাসপাতালে না এলে পাগল পাগল করতো, সে কিনা বেড়াতে গিয়ে আমাদের সবাইকে ভুলে গেল। মায়ের প্রদীপের শিখা কাঁপছে, আমার মনটা তো কু ডাকছে কেন? আমি কি বেশি ভাবছি? আরে এটা কি? আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী তোমরা। You all are responsible for the death of my son. হানিমুনে গিয়ে রহস্যময় মৃত্যু ডাক্তার বিক্রমের। আমি না করেছিলাম তো। কি করে এরকম একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে তোমরা? একবারও আমার ছেলেটার কথা তোমরা কেউ ভাবলে না? ছি, বিক্রম তোমাদেরকে বন্ধু ভাবতো, এটা ভাবতে আমারও লজ্জা লাগছে। বন্ধু নয়, পরিবার। শাট আপ! পরিবার মাই ফুট। যদি পরিবার ভাবতে তাহলে আজ আমি যেরকম কষ্ট পাচ্ছি তোমরাও সেই একই রকম কষ্ট পেতে। পরিবার ভাবলে বিক্রম কে, ওর ব্যাকগ্রাউন্ড কি সেটা জানতে। এরকম একটা চাল চুলোহীন, নাম পরিচয়হীন মেয়ের সঙ্গে বিয়ে দিতে যেতে না। পরিবারের মানুষ আশ্রয় দেয়, পরিবারের মানুষ দায়িত্ব নেয়, এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয় না। বিক্রমের কিছু হয়নি, বিক্রমের কিছু হতে পারে না, আমি এটা মানি না। সুস্থ সবল ছেলেটা এভাবে গেল, বিক্রমের কিছু হয়নি, আমি মানতে পারি না, ওর কিচ্ছু হয়নি। কে তুমি?
আনন্দী লাহিড়ী, তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। এখন আমি হাত কামড়াচ্ছি, আফসোস করছি। কেন কেন আমি তোমাদের কথা শুনে ওইরকম একটা খুনি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলাম? কেন কেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না কি করে কি হলো। কিচ্ছু বুঝতে পারছো না? না, কিচ্ছু বুঝতে পারছো না। অথচ বিয়ের সময় তুমি তো সবকিছু খুব ভালো করে বুঝছিলে, সব এত ভালো করে বুঝছিলে, বলছিলে যে ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে, দুজনে একসঙ্গে খুব ভালো থাকবে, খুব সুখে থাকবে। এমনকি তুমি আমার বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছিলে আমাকে বোঝানোর জন্য। এখন তুমি কি বোঝাবে আমাকে? বলো, কি বোঝাবে তুমি? কি বোঝাতে পারো তুমি আমাকে? বলো তুমি আমাকে। আরে কি ছাড়বো? হ্যাঁ, কি বুঝবে তুমি? কি বুঝবে? বিয়ে যখন দিলেই তখন ছেলেটাকে আবার বাড়িতে তো ফিরতে দিতে। এত তারা কিসের ছিল তোমাদের আনন্দী আর আদি? বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওদেরকে হানিমুন পাঠানোর জন্য এত তারা কেন ছিল তোমাদের? আনসার মি। এরকম তাড়াহুড়ো করে হানিমুনে না গেলে আজ তো আমার ছেলেটা বেঁচে থাকতো। বেঁচে থাকতো মানে? কেউ কিচ্ছু জানো না না তোমরা? বাহ, সবাই যে যার নিজের জীবন নিয়ে ব্যস্ত। শুধু আমার ছেলেটা তোমাদের পাল্লায় পড়ে ওরম একটা যেমন তেমন মেয়ের সঙ্গে বিয়ে করে মরে গেল। বিক্রম? ইয়েস, আমার ছেলেটার বেঁচে নেই, চলে গেছে বিক্রম। হ্যালো মেদিনীপুর, তুমি দেখে চলাফেরা করুন। দেখেই চলছিলাম গো। গাই এক নম্বরের। আমার ছেলের মৃত্যুর জন্য তোমরা সবাই দায়ী। Each and everyone is responsible. হ্যাঁ, তুমি 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 তোমরা সবাই সবাই দায়ী, তোমরা সবাই। কি কি বলছেন কি উনি? তোমরা শুনছো? শুনছো তোমরা? এটা বিশ্বাস হচ্ছে? এটা কি সম্ভব যে বিক্রম আর নেই? নেই বিক্রম। আনন্দে উনি উনি কি বলছেন? যার সাথে আমি সবসময় স্টাডি করতাম, যে বিক্রম সব মেডিকেল জার্নাল সবার আগে পড়ে শেষ করে ফেলতো, আমাদের আমাদের সেই বিক্রম আর নেই। এই তো কিছুদিন আগে আমরা বিক্রমের বিয়ে দিলাম, কত আনন্দ করলাম, কত হইচই করলাম, আর এটা 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 কি হয়ে গেল? না না, এটা এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, বিক্রমকে আমরা হারাতে পারবো না। ওকে ফিরতেই হবে, ওকে যে করেই হোক ওকে ফিরতেই হবে। এখানে কেউ কেউ আছে যারা শিং উঁচিয়ে ঝগড়া করতে চলে আসে। এখানে দাঁড়িয়ে টিনেজারদের মতো ঝামেলা করবে না, ভেতরে চলো। সুপর্ণা, এমন হারানো তুমি হারাওনি গো। এই হতভাগা মেয়ে যখন যারে ভালোবেসেছে সেই চলে গেছে। আমার ভালোবাসা কাউরে বাঁচতে দেয় লাই গো। যারে ভালোবেসে ডাক্তার হলাম সেও গেল, ডাক্তার হয়ে যারে মনে লাগলো সেও চলে গেল। বিষ আছে গো আমার ভালোবাসায়, বিষ আছে। তোমাদের এই কান্নাকাটি আর আফসোসে আমার ছেলেটা কি ফিরবে? তোমরা কি কল্পনা করতে পারছো এই বয়সের একজন ছেলেকে হারালে তার বাবার কি মানসিক অবস্থা হয়, কি যন্ত্রণা হয়, কি কষ্ট হয়? সেটা বোঝার কোনো ক্ষমতা আছে তোমাদের? তোমরা তো একজনকে নয়, তোমরা দুটো জীবন শেষ করে দিলে, দুজনকে শেষ করে দিলে, দুজনকে মেরে ফেললে তোমরা। এবার আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো আমি? এর দায় আমার। আদি, একদম না, প্লিজ। উনি একদম ঠিক কথা বলছেন। ঠিকই তো, আমি তো ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে রাজি করিয়ে এই বিয়ের বন্দোবস্তটা করেছিলাম না? তাই এখন সবটা জানার পর এটাই তো সত্যি যে এই সব কিছুর জন্য, বিক্রমকে হারাবার জন্য আমি একমাত্র দায়ী। আমি কেন আরো শক্ত হলাম না?
কেন আরো স্ট্রং স্টেপ নিয়ে এই বিয়েটা আটকালাম না? তাহলে আমার ছেলেটা তো অন্তত বেঁচে থাকতো। আমার বউটাকে বাঁচিয়ে দিয়ে নিচে চলে গেল। এত ইয়াং এফিশিয়েন্ট একজন ডক্টর, এই লস মেনে নেওয়া যায় না। আমরা কি কেউ বিক্রমের বডি দেখেছি? না তো। তাহলে একটা পেপারে নিউজ দেখে আমরা কেন বিশ্বাস করে নেবো যে বিক্রম আর আমাদের মাঝে নেই? না না, এক এক করে সবাই চলে যায় আমায় ছেড়ে, সবাই চলে যায়। আমরা কেন ভেঙে পড়ছি? আমাদের ভেঙে পড়ার তো কোনো জায়গা নেই। এখানে লেখা আছে পরিষ্কার, হানিমুনে গিয়ে রহস্যময় মৃত্যু ডাক্তার বিক্রমের। রহস্যময় রহস্যময় কথাটা কেন আছে? তার মানে আমরা শিওর নই। আর তাছাড়া এখানে শুধু বিক্রমের ব্যাপারে লেখা আছে, শ্রুতির ব্যাপারে কেন কিছু লেখা নেই? শ্রুতিও তো বিক্রমের সাথে গেছিল, তাহলে তো ওর খবরটাও থাকার কথা, তাই না? হানিমুনে গিয়ে মেরিনেস্টের ডাক্তার বিক্রমের রহস্য মৃত্যু। আমাদের সোর্স থেকে জানা যায় কিছুদিন আগেই ডাক্তার বিক্রমের বিয়ে হয় শ্রুতির সাথে। আর এই শ্রুতিকে নিয়ে শুরু হয়েছে রহস্যের ঘনঘটা। কয়েকদিন আগেই শ্রুতি মেডিনিস্টে ভর্তি ছিলেন। জানা গিয়েছিল ডক্টর বিক্রমের জন্য উনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। আর এই খবর আমাদের চ্যানেল থেকে কভার করা হয়েছিল। সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে শ্রুতির প্রতি মেডিনিস্টের অতি তৎপরতা। একজন পেশেন্টকে নিয়ে কিসের এত রাগঢাক? আর তাছাড়া শ্রুতির সঙ্গে বারবার আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মেডিনিস্ট থেকে কেউ সেটা অ্যালাউ করেনি। তার কিছুদিন পরেই জানা যায় শ্রুতির সঙ্গেই বিক্রমের বিয়ে। বিয়ের পরে তারা হানিমুনে যায় এবং তার মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। মেডিনিস্টের ফেমাস সুপার সিক্সের কাছে কি এর কোনো উত্তর আছে? আমরা কৈফিয়ত চাই, রাদা দর্শক কৈফিয়ত চাই। আর শ্রুতির ব্যাপারে এত কিছু কেন লুকোচ্ছিল মেডিনিস্ট? আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বিক্রম আর নেই। এই রহস্য মৃত্যুর রহস্য কি তবে মেডিনিস্টের ভেতরেই লুকানো রয়েছে? আর শ্রুতি বা কোথায়? আমরা তো ওরও কোনো খোঁজ পাচ্ছি না। শ্রুতিকে তো খুঁজে বের করতে হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। যে অফিসার আমাদের এই টেররিস্ট অ্যাটাকের সময় হেল্প করেছিলেন, আমি তাকেই ফোন করবো। সেই শ্রুতিকে খুঁজে বের করবে। শ্রুতির একটা তো খোঁজ চাই আমাদের। দিদি, দিদি, সব শেষ হয়ে গেল দিদি, সব শেষ হয়ে গেল। ঠাকুর এত কেন নিষ্ঠুর? আমায় কেন নিয়ে নিল না? আমার তো কেউ নেই দিদি। বিক্রমের তো তোমরা সবাই আছো, তাও কেন বিক্রমকে নিয়ে নিল দিদি? বিক্রমকে কেন নিয়ে নিলে ঠাকুর? কি করে আমার ছেলেটা চলে গেল? কি হয়েছিল ওর বলো। শ্রুতি, আমাদেরকে বলো ওখানে কি হয়েছিল। কিচ্ছু লোকাবে না। আমরা বেড়াতে বেরিয়েছিলাম। আমি বিক্রমকে বারণ করেছিলাম, বলেছিলাম যে এই চা বাগানটা এত সুন্দর, এখানেই থাকি। কিন্তু বিক্রম আমাকে চারদিকটা ঘুরিয়ে দেখাতে চেয়েছিল। তার জন্য মরে যেতে হলো ওকে? ওর কি হয়েছিল বলো আমাকে, বলো। আমি জানি না, এখনো সবটা আমার মিথ্যে মনে হচ্ছে। ও আমার পাশে ছিল, জেদ করে বললো ও গাড়ি চালাবে। আমি বারণ করেছিলাম। বিক্রম গাড়ি চালাচ্ছিল? হ্যাঁ, একটা সময় গাড়িটা টার্ন নিয়ে খাদের কাছে চলে এলো আর চোখের নিমেষে ব্যালেন্স হারিয়ে ফেললো গাড়িটা। বিক্রম খুব চেষ্টা করেছিল গাড়িটা থামানো, কিন্তু পারলো না। ও যেই মুহূর্তে বুঝতে পারলো যে গাড়িটাও থামাতে পারছে না, ঠিক তখনই। তখন কি? ও আমার তখনই গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল। আমাকে বাঁচিয়ে দিয়ে বিক্রম চলে গেল। চোখের নিমেষে গাড়িটা খাদে তলিয়ে গেল। মানতে পারছি না, আমি কিছুতেই এটা মানতে পারছি না। পুলিশে দেব, সব কটাকে পুলিশে দেব আমি। আমার ছেলেটাকে তোমরা সবাই মিলে শেষ করেছো, শেষ করেছো, তোমরা শেষ করেছো। কিচ্ছু করা গেল না, কিচ্ছু না। আমি এখনো কেন বেঁচে আছি? ভগবান আমার সাথে এই এত বড় অন্যায়টা কেন করলো? আমার তো কেউ ছিল না। বিক্রমকে পেয়ে আমি একটা নতুন জীবন পেয়েছিলাম। ঠাকুর, সেটাও তুমি আমার কাছ থেকে নিয়ে নিলে। এই মেয়ে যা যা বলছে সব মিথ্যে, সব ভাওতা। ও যদি ঠিক বলতো তাহলে খবরের কাগজে বেরোতো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, রহস্যজনক মৃত্যু বলতো না।
এই মেয়েটা সব জানে। আমার ছেলের মৃত্যুর পেছনে এই মেয়েটাই রয়েছে। কি বলছেন বাবা আপনি? চুপ করো, একদম বাবা বলে ডাকবে না আমাকে। ওই নামে একমাত্র আমার ছেলে বিক্রম আমাকে ডাকতো। বিক্রম আমাকে বাবা বলতো, তুমি একদম বলবে না, একদম না। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমার ছেলেকে শেষ করে এখন বাবা বাবা বলে গল্প শোনাতে এসেছো। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও এক্ষুনি। আমি বলছি তুমি চলে যাও। আরে ওনাকে শান্ত করুন প্লিজ। আরে বাবা, এখনো তো কিছু প্রমাণ হয়ে যায়নি যে বিক্রম আমাদের মাঝখানে নেই। আগে আমরা নিশ্চিন্ত হই, তারপরে মানে নিশ্চিত হই আগে আমরা, তারপরে না আমরা হাল ছাড়বো। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আপনি এতটা এক্সাইটেড হয়ে যাবেন না, আপনি শক্ত হন। দেখুন স্যার, বিক্রমের সাথে যদি সত্যি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তার জন্য আপনাকে লড়াই করতে হবে, আর আপনাকে স্ট্রং থাকতে হবে সেজন্য। এই সরো, তুমি সরো। এই মেয়ে, একদম সত্যি করে বলো তো, কি করেছো তুমি আমার ছেলের সঙ্গে? সত্যি করে বলো। কি বলছেন মেসোমশাই? শ্রুতিকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। ও একটা পিঁপড়েকে পর্যন্ত মারতে পারে না, সে কিনা তার ভালোবাসার মানুষকে মারে ফেলবে। আপনি তো শিক্ষিত, এটুকু বুঝুন অন্তত। তা বাপ্পা, তুমি এই কথাটা বলতে বুঝি এখানে এলে? আপনি তো একটা মেয়ে, আপনি বোঝেন না স্বামী কি জিনিস? বিক্রমের জন্য ও মরতে পর্যন্ত যাচ্ছিল। অভাগা না হলে কেউ অনাথ আশ্রমে আসে রে? যা আছে সেটা মেনে নে, সুখ খুঁজতে যাস না। সবার কপালে সুখ থাকে না রে। আমি নিজের থেকেও বেশি বিক্রমকে ভালোবেসেছিলাম, ও আমার জীবন ছিল। জানি তো, জানি। তুই বিক্রমের সব কাজ সেরে আমার সাথে অনাথ আশ্রমে ফিরে চল। শ্রুতি, শ্রুতি তুমি নিজেকে একটু সামলাও। চোখের সামনে এভাবে নিজের মানুষকে চলে যেতে দেখা সত্যিই সহজ নয়। একটু সময় লাগবে, আমরা সবাই জানি শ্রুতি, কিন্তু জীবন তো থেমে থাকবে না, তাই না? শুধু যার জীবন যাওয়ার চলে গেছে, বাকি সবই ঠিক থাকবে এবার। তাহলে আপনি সবটা শুনলেন তো স্যার? হ্যাঁ, খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছে বলছে। স্যার আমরা কিন্তু এখনো গাড়ি, বডি এসবের কোনো কিছুরই খোঁজ পাইনি স্যার। আমাদের কিন্তু গাড়ি আর বডির খোঁজটা পেতে হবে স্যার, আপনি বুঝতে পারছেন তো? আমি লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করে খবর নিচ্ছি। আপনি চিন্তা করবেন না আনন্দী, আমি দেখে দিচ্ছি। ও কিন্তু ফোনে কথা বলছে, পাক্কা আমাদেরকেই কাঠি করছে। ও এখনো মানে না যে বিক্রম মৃত। কাঁদো সোনা কাঁদো, কেঁদে কেঁদে পান ডেকে ফেলো। আজ থেকে আমার ঈশ্বরের উপর সমস্ত বিশ্বাস উঠে গেল। আমার একটু মন্দিরে নিয়ে যাবে গো? আমার এই শাখা, সিঁদুর, নোয়া সব সমর্পণ করে দিয়ে আসবো, আর কোনোদিনও মুখ দেখবো না আমি। তুমি এত তাড়াতাড়ি সবটা মেনে নিলে শ্রুতি? এত তাড়াতাড়ি বিশ্বাস করে নিলে যে তোমার ভালোবাসার মানুষটা নেই? হ্যাঁ, ওই এখনো তো কোনো কিছু প্রমাণ হয়নি। এ দেখো, আমাদের দেখো, আমায় দেখো, ওই আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে বিক্রম আর নেই। এই রে, নাটকটা বেশি করতে বলে তো কেস হয়ে গেছে। আসলে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে, কি করছে কি বলছে কিছুই বুঝতে পারছে না। চল শ্রুতি, তুই বরং আশ্রমে গুরুজির কাছে চল, ওখানে গিয়ে একটু বসবি, তোর মনটা শান্ত হবে। এই মেডিনেস্টে বিক্রমের স্মৃতি, আমি এখান থেকে কোথাও যাব না। চল শ্রুতি চল, চলে আয়। যাও যাও যাও, আমার চোখের সামনে থেকে দূর হও, চলে যাও এখান থেকে। তোমাদের আর সহ্য করতে পারছি না আমি। যাও, চলে আয় শ্রুতি, এখানে থেকে নিজেকে কষ্ট দিস না, চলে আয়। দিদি তোমার কথাই যেন সত্যি হয়, বিক্রম যেন ফিরে আসে। দিদি চলে আয়, এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। দিদি, বিক্রমের কোনো খবর পেলে আমাদেরকে জানাবেন। চলে আয়। হ্যাঁ দিদি জানিও। চলে আয়। বিয়েতে বিক্রমের বাবা বিক্রমকে গিফট হিসেবে যে ডিটটা উপহার দিয়েছিলেন, সেই ডিটটা তোমরা তো হানিমুনে নিয়ে গেছিলে শ্রুতি। আপনি একটা ভালোই প্রসঙ্গ তুলেছেন, আমি ভাবছিলাম যে আপনাকে বলবো। তাই বুঝি?
তা আমাকে এই কথাটা না বলেই তোমরা কেন চলে যাচ্ছিলে বাপ্পা? আমি আর কি বলি, বিক্রম ভগবানের মতো মানুষ ছিল। বিয়ের পরের দিন ওরা বেড়াতে গেল, ওদের ফুলসজ্জাও হয়েছে ওই চা বাগানের বাংলোয়। এমনকি ফুলসজ্জার দিন বিক্রমের বাবা যে গিফট দিল সেটা পর্যন্ত বিক্রম শ্রুতির নামে করে দিয়ে গেছে। আজ বিক্রম নেই, কিন্তু শ্রুতির পায়ের মাটিটা শক্ত করে দিয়ে গেছে। আসল মানুষটাই চলে গেল, আমি এখন এসব নিয়ে কি করব? দাঁড়াও। হ্যাঁ বলো। এই যে ফুলসজ্জার রাতে গিফট দেওয়া, নমিনি, এই এত কথা, মানে ওর ফুলসজ্জার রাতে কি হয়েছে সেসব তুমি কি করে জানলে বাপ্পা? যেদিন সবটা হলো তার পরের দিনই শ্রুতি আমাকে ফোন করলো। কি আনন্দর! ও বলছিল যে আমার স্বামীর মতো মানুষ হয় না, আমার স্বামী ভগবানের মতো মানুষ, আমি অনেক পুণ্য করেছি বলে এরকম স্বামী পেয়েছি। আর বিক্রমও ছিল ওর সঙ্গে। বিক্রম আবার সেইগুলো শুনে বলছিল যে এগুলো কোনো ব্যাপার না, এগুলো স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, স্বামী স্ত্রীর জন্য করে। কিন্তু খারাপ লাগছে যে আজ বিক্রম আর নেই। তোমরা যাবে এখান থেকে, আর সহ্য হচ্ছে না আমার, চলে যাও। আনন্দী নিজেকে খুব বড় গোয়েন্দা ভেবেছে, এবার খুঁজুক। আমায় ভুল বুঝছো বিক্রম। কেন করছো এটা? বলছি তো জাস্ট লিভ মি অ্যালোন। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। লাশ যেন কেউ না পায়, গাড়িটা খাদে ফেলে দিবি। দেখে যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। সত্যি ওদের হাতের কাজ খুব পরিষ্কার। একটা কাটা কিন্তু থেকেই যাচ্ছে। ওই গিফট ডিডের কথা তুললো কেন বলো তো? কথা তুলুক, তুফান তুলুক, যা খুশি করুক, এখন কেউ চাইলেও কিচ্ছু করতে পারবে না। এখন সবটা আমার। আমার নয়, আমাদের। হ্যাঁ, আচ্ছা এখন একটু জেনে নাও তো রাজপুত্রের বডিটা ওরা কি করেছে? কাজ হয়ে গেছে তো, খবর পাননি? বডিটা কি করেছো? জ্বালিয়ে দিয়েছি, আর যে গাড়িতে ছিল সেই গাড়িটাও খাদে ফেলে দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। তা শ্রুতি শোনা, তোমার বড় লোক বরের বডিটা একেবারে জ্বলে পুড়ে ছাই। শ্রুতি, আর এই হলো শ্রুতির অনাথ আশ্রমের দাদা বাপ্পা। বিক্রমের সব, আজকে বিক্রমের জন্য এই অবস্থা হয়েছে। তা মাথা ফাটলো কি করে? কি করে আবার? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সারা রাত ঘুমায়নি। এই ভাই বোনের জুটিটা না বড্ড গন্ডগোলের। অবশ্য যারা গন্ডগোলের হয় তারা সব জায়গাতে গিয়ে কিছু না কিছু গন্ডগোল তো করেই। দেখি তো এদের ব্যাপারে কিছু দেখতে পাই কিনা। কিছুই তো নেই, সবই তো ক্লিন। তাও আর কেন জানি না মনে হচ্ছে বিক্রমের মৃত্যুর পিছনে, না 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 না, মৃত্যু নয়, এখনই মৃত্যু নয়, বিক্রমের নিখোঁজ হয়ে যাবার পিছনে এই বাপ্পা আর শ্রুতিরই হাত আছে। এরাই কানেক্টেড।